এখন কি করলে ওনার প্রতি সম্মানটা দেখানো হবে আপনি কি মনে করেন? ওনার মানে আমাদের আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আছে এবং একজন সাবেক সংসদ সদস্য হিসাবে একজন নীতি নির্ধারক হিসেবে ওনার যেরকম মূল্যায়ন পাওয়ার কথা ছিল উনি এরকম ভাবে পাচ্ছে না, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এখন সে কথা কইলে দুঃখ লাগে। শেখ হাসিনা তো সাচুলের পরিবারের সাথে দেখা করে নাই, সমবেদনা জানাচ্ছে না। একদিন গণভবনে ডাকিও নেই। সত্য কথা। হ্যাঁ, তো এটার উত্তর দিব কে? এটার উত্তর কি আমরা দিব? হ্যাঁ, এই সাইমন ছাত্র মহোদয় আমার বাড়ি নাস্তা করছিল, শেষ নাস্তা। তুই কি আসছিস? হ্যাঁ, এটা সকালে না রাত্রে? 8টার পরে আমি আসলাম, বাসির আসলো, আপনি আসলেন, না আপনি যেটা বলছেন আমি সেটা বিশ্বাস করছি, আমার কারো কোনো কথা দরকার নাই। এই জিনিসটা আমার মনের থেকে ক্লিয়ার হবার জন্য আমি একটা কথা শুনতেছিলাম, এটাকে আমি নিজে ক্লিয়ার করার জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করছি। একটা ষড়যন্ত্র হয় তাহলে ইয়ারা চাইবো না। হ্যাঁ, জি তাহলে আপনারা তো আমি যদি ওনার পরিবার না চা, জি উনি তো পরিবারের নেতা ছিলেন না, উনি তো ছিলেন সবার নেতা। না এখন আমি কেন, আমি আর একটা কাজ করতে গিয়া কেন ওনাদের অপবাদের শিকার হব? আমার কথাটা বুঝছো? জি আমি এক অপবাদ শেষ হইতে না হইতে আমি আরেক অপবাদের শিকার হব কেন? সামনে 22 তারিখ হলো মৃত্যুবার্ষিকীতে আপনাদের কোনো কর্মসূচি? না, আপনারা জানাইছেন, আমরা দাওয়াত দিচ্ছেন না। না উনি তো মনে করেন যে যে জিনিসটা ভাইয়া বললো, আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাবে আপনাদের কোন কর্মসূচি? আপনার আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি আমি আপ্রাণ চেষ্টা করছি, মামুনটা ডেকে আনছি, জি বলছি তোমরা আমরা লাখ 1.5 টাকা ম্যানেজ করে তো এটা আমরা হাতে দিও না, তোমরা হাতে রেখা তোমরাই খরচ করো। হ্যাঁ, একটা গরু কিনো আর সাথে বোনা খিচুড়ি করে মাংস টাংস দিয়া করার তো 1,500 প্যাকেট করো। জি হ্যাঁ, এটা তোমরা দায়িত্ব। জি তোমরা যদি এটা করো বাদবাকিটা এই 100 গাড়ি গেলে, হ্যাঁ জি 1,000 টাকা করে লাগলো তো 1 1 লাখ টাকা। হ্যাঁ, তারা থাকে গুলশান, তার ব্রাহ্মণ করে টিনের ঘর তার কাছে পছন্দ, মানে মাটির সাথে তো সম্পর্কটা খুবই কম। হ্যাঁ, তো সাতচুমিয়ার বউ কদিন আছে বাংলায়, সাতচুমিয়ার নির্বাচন হয়ে বা কদিন আছে বলো তোমরা? না আমরা তো সবসময় ওনাকে বাসায় একলাই পাইছি না, আপনাদের দ্বারা হ্যাঁ? পরিবেশটা অবস্থায় পাইছি। সাতচুমিয়ার যে ফইরা রয়েছে জি না রাত্রেবেলা মুসা ছাড়া জি না কেউ ছিল এরা দেউ কেউ আছে? দ্যাট ইজ ট্রু। হ্যাঁ, জি দ্যাট ইজ ট্রু। তাহলে আমার বউ, আমি হাসপাতালে ব্রেন স্ট্রোক করে, জি হ্যাঁ 1 মাস আমার খালাম মারা এর ভাইরা ঢাকা থেকে নিতে পারে নাই। হ্যাঁ, কাপড় ধুইয়া গোসল করিয়া কাপড় ধুইয়া এখানে শুকাইছে, এখানে খাইছে। আজকে আমি ইন্ডিয়া যাব, জি আমি কইছি তুমি চলো, কারণ 15 বছর বাড়ির জানা। কুষ্টিয়া যায় না? হ্যাঁ, কুষ্টিয়াতে আপনার শ্বশুর বাড়িতে হ্যাঁ যায় না? জানা, কারণ আমার আপনি শারীরিক ওষুধ, অবস্থা চিন্তা করে। আমার ওষুধ, জি আমার খাবার, জি
আবার চিকিৎসা, আবার সব কিছু তার দেখাশোনা করত। মানে তো ওনার মতো বয়সের একটা লোক হ্যাঁ এভাবে একা থাকা এইভাবে একা ফালাই দিয়ে যায়। ওনার বিভিন্ন অসুখ ছিল, জি বিভিন্ন অসুখ ছিল। মনে হচ্ছে আপনি যেটা বলতেছেন ওদের পারিবারিক অনেকটা অবহেলা ছিল ওনার প্রতি। না, পারিবারিক ভাবে ওনার কোনো ওনার প্রতি কোনো ভালোবাসাই ছিল না। এটাও প্রিয় সত্যি একটা কথা। ছেলে জি ছেলে যদি আমার হয়ে থাকে, তুমি টালিম বলো জি বাপ মারা গেছে, সে আমেরিকা থাকে, সে আসলেই গেছে, কি আর বাপার এই সম্পর্ক? আসতে পারেন ওনার কিন্তু কোনো কারণ থাকতে পারে আপনার। কিসের কারণ? আপনি যদি এইভাবে বলেন তাহলে তো আমি এটাও বলতে পারি যে আমাদের ডক্টর ওয়াজেদ মিয়ার ছেলেও মারা যাবার পর আসতে পারে নাই। আমরা তো বাঙালি। না উনি তো বাঙালি, ওয়াজেদ মিয়া হ্যাঁ? বাঙালি ছিলেন। ইয়া দুলালের হেরাল দুলাল যে, জি 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 হ্যাঁ জি। দুলাল মারা গেছে। জি আগের দিন দুলালের ছেলে কানাডা গেছে। জি ফানি হ্যাঁ। ফানি দুলালের মৃত্যু সংবাদ পাইয়া পরের দিনে আবার ফ্লাই করছে। মানে জি তো আমি আমার বাপের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, হ্যাঁ দেশের প্রতি কি শ্রদ্ধা থাকবে আমার? তো কি এর বালের ইয়ে আছে? 66 দিকে জি তখন আমি নিয়াজ মোহাম্মদ হাই স্কুলের ছাত্র। তো লুৎফুল্লাহ চাচু বক্তব্য রাখতেন ইংরেজিতে, তার কথা বাংলার থেকে ইংরেজি শব্দ ব্যবহার করতেন বেশি। তো আমরা নিয়াজ মোহাম্মদ স্কুল থেকে একটা গ্রুপ আমরা কলেজের এন্ট্রিতে বসে থাকতাম ওনার বক্তব্য শোনার জন্য। তো ওনার বক্তব্য শুনতে শুনতে আসলে ওনার প্রতি আমরা আকৃষ্ট হই। পরবর্তীকালে আমরা যখন কলেজে পড়ি এবং কলেজে লেখাপড়ার সময় ওনার কাছ থেকে আমরা যথেষ্ট আদর, স্নেহ, মমতা আমরা পেয়েছি। এক কথায় তখন লুৎফুল্লাহ চাচু ছিল ব্রাহ্মণবাড়িয়ার অফিস। তখনই লুৎফুল্লাহ চাচুর বাড়িতে তিনি অবস্থান করতেন। মানে মলিপাড়া বাসায় মলিপরস্ত এখানে বঙ্গবন্ধু আসছেন, হয়তো আমার এখানে বাসা, বঙ্গবন্ধু আসছেন, হ্যাঁ এখানে বঙ্গবন্ধু আসছেন। এখানে বঙ্গবন্ধু অবস্থান করতেন। আচ্ছা এবং বঙ্গবন্ধু অবস্থানকালে আমার একটা স্মৃতি, জি বলেন। সেখানে খুব মানে হৃদয় বিদারক একটা স্মৃতি আছে। জি বলেন। স্মৃতিটা হলো বঙ্গবন্ধু আসার পর আমি দরজায় দাঁড়ায় আছি, তো লুৎফুল্লাহ চাচু আমাকে বঙ্গবন্ধুর সাথে পরিচয় করাই দিলেন। এই হলো আমার লোক সেন্টু। তখন আমি ফার্স্ট ইয়ারে হয়তো পড়ি। কিসে পড়েন আপনি? হ্যাঁ কিসে পড়েন? ফার্স্ট ইয়ার। First year এ পড়েন, আচ্ছা। এটা কত সনের কথা আঙ্কেল? তখন 1967 সাল। হ্যাঁ হুম। তো আমার লোক সেন্টু খুব জনপ্রিয় আপনার ছাত্র নেতা। ছাত্র আপনি কি ডেজিগনেশন ছিলেন আপনি? হ্যাঁ আপনি কি ডেজিগনেশন তখন ছিলেন? তখন আমি কলেজ ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। তো খুব জনপ্রিয় নেতা। এমনি বঙ্গবন্ধু হাত দিয়ে আমাকে ধরলেন, ধরে আইন না ওনার রানের উপরে আমাকে বসালেন।
হ্যাঁ, বসাইয়া আমার পিঠে মরালেন। আমাকে অত্যন্ত পিতৃ স্নেহে ওনার কাছ থেকে আমি যথেষ্ট আদর স্নেহ মমতা ওনার কাছ থেকে পেয়েছি। উনি এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার পিতা কি করে? তখন আমি বললাম আমার পিতা নাই, আমার পিতা আমাকে 2 বছরে লেগে আমার পিতা মৃত্যুবরণ করেছেন। এই কথা শোনার পরে উনি 2 হাত দিয়ে জড়িয়ে আমাকে ওনার বুকের কাছে নিয়ে উনি আমাকে এমন ভাবে পিতৃ স্নেহ দিলেন, আসলে আমি যে পিতৃহারা সেই কথাটুকু সেদিন আমি ভুলে গেলাম। লুৎফুল্লাহ চাচুর বাসায় মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। আমি আর মধ্যাহ্নভোজের ওনার ডাইনিং টেবিলে যাই নাই। না যাওয়ার পরেও বঙ্গবন্ধু বললেন ওই ছেলেটা কোথায়, হ্যাঁ তাকে নিয়ে আসো। আমাকে ডাকলো, আমি গেলাম। আমাকে বঙ্গবন্ধুর পাশে একটা চেয়ার দিলেন। আমি সেই চেয়ারে বসে বঙ্গবন্ধুর পাশে বসে আমি বঙ্গবন্ধুর সাথে মধ্যাহ্নভোজ আমি করলাম। আমি তখন অনুভব করলাম যে না, আমি পিতৃহারা নয়, আমার পিতা আছে, আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হলো আমার বঙ্গবন্ধু লুৎফুল্লাহ চাচুর বাইতুল আমানের বাসভবনে বঙ্গবন্ধুর সাথে আমার একটা প্রথম কথা আপনার সাথে বঙ্গবন্ধু, হ্যাঁ, এটা আপনার সাথে বঙ্গবন্ধুর ফেস টু ফেস প্রথম। যে কজন এমপি অল্প বয়সে এমপি হয়েছে তার মধ্যে লুৎফুল্লাহ চাচু একজন, এবং ওনার সাহসিকতা। দেখি 70 নির্বাচনের সময়, হ্যাঁ, 70 নির্বাচনে ওনার সাহসিকতা এবং ওনার যে মনোবল ছিল, এই মনোবলে এবং ওনার সাহসিকতায় আরো 100 জন মানুষকে উনি প্রভাবিত করছেন। হ্যাঁ, যেমন ব্রাহ্মণবাড়িয়াতে পাঞ্জাবি, এর আগের অনেক ঘটনা আছে যেগুলো বলার দরকার নাই। এক পর্যায়ে পাঞ্জাবি ব্রাহ্মণবাড়িয়াতে কারফিউ দিল। লুৎফুল্লাহ চাচু একা পাগলের মতো, 70 সালে, 70 সালে, 70 সালে, হ্যাঁ, একা পাগলের মতো একটা হ্যান্ড মাইক ছিল ওনার। হ্যান্ড মাইকটা নির্বাচনের কাজে ব্যবহার করার জন্য উনি কিনে আনছিল। হ্যান্ড মাইক নিয়ে একটা গাড়ি নিয়ে উনি বাড়িয়ে গেল। বাড়িয়ে গিয়া উনি জীবনের তোয়াক্কা করলো না, না করে এরকম সাহসের পরিচয় অনেকে দিবে না। হ্যাঁ, উনি বললেন ভাইরা আমার, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছে। কোন সালের কথা আপনি বলতেছেন? এটা 71 সাল, 71 সালের কথা। 71 সালের কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে? এটা না, জানুয়ারি মাসে হবে কেন, নভেম্বর, নভেম্বরের 70 সালের 3 নভেম্বর। 36-এ তো উনি নির্বাচিত হলেন। হ্যাঁ, আর উনি আন্দোলন শুরু হয়ে গেছেন, সংগ্রাম, এগুলো কখন বলছেন? আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে ধরো 70-এর পরের থেকে। একটা অবস্থান ছিল, আসলে কি ক্ষমতা পাকিস্তানিরা বঙ্গবন্ধুর কাছে দিবে কি দিবে না, এই বিশ্বাস অবিশ্বাসের উপরে। হ্যাঁ, আস্তে আস্তে আন্দোলন কিন্তু জ্বালাবাজা উঠতেছিল। কিন্তু নভেম্বরের 3 তারিখ
70 সালের নভেম্বরের 3 তারিখ, মানে 3 তারিখ। 71 মার্চে যুদ্ধ শুরু হয়েছে 70 নভেম্বর 3 তারিখের কথা। হ্যাঁ। কি বলেন? 3 তারিখ হঠাৎ করে হ্যাঁ জি। পার্লামেন্ট ডেকে জি এই পার্লামেন্ট আবার উনি বন্ধ করে দিল। জি বন্ধ করে দেওয়ার পরে সমস্ত বাঙালি হ্যাঁ ও মানে সেই যে অগ্নুৎপাতের মতো হ্যাঁ গর্জে উঠল গেরিলা উপদেষ্টা। ওনার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আর্মিদের সাথে কাটাইছে। এই কোন দেশে আর্মির সাথে? পাকিস্তানের আর্মির সাথে? না বাংলাদেশের আর্মির সাথে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বর্ডারে যেসব আর্মিরা ছিল জি, যেমন নাম বলেন। এবং ওইখানে যেমন খালেদ মোশাররফ, জিয়াউর রহমান, হ্যাঁ এরার নেতৃত্বে যেসব জেড ফোর্স, এস ফোর্স, এই ধরনের ফোর্স গড়ে উঠছিল, তখন 3 নম্বর সেক্টর জি এবং 2 নম্বর সেক্টর, দুইটা সেক্টরের উনি গেরিলা উপদেষ্টা ছিল। উনি এমপি হিসাবে আগরতলা কিংবা ক্যালকাটা বৈশা আরাম করে উনি বিলাসী জীবনযাপন করে নাই। যে দুজন এমপি তখন মাঠে কাজ করছে, তাদের মধ্যে অন্যতম লুৎফুল্লাহ চাচ্চু। আচ্ছা, ওনারা আপনার উনি যুদ্ধকালীন সময়ে ওনার একটা অপারেশন বা উনি আপনাদের সাথে ছিলেন একটা সময় বা আন্দোলনে মুক্তিযুদ্ধের সাথে ওই সময় একটা কথা বলেন আপনি। এটার ব্যাপারটা হলো কি, আমরা যারা ছাত্র নেতৃত্ব দিছি, শেখ ফজলুল হক মনি আমাদেরকে ধরে নিয়ে আমাদেরকে বিএলএফ এ ট্রেনিং এ পাঠিয়ে দিল। কিসের ট্রেনিং আপনার? বিএলএফ, বেঙ্গল বেঙ্গল লিবারেশন ফোর্স। আপনি তো ওটা কমান্ডার ছিলেন না? হ্যাঁ, যেটাকে বলে বিএলএফ, মজিব বাহিনী। মুজিব বাহিনী। হ্যাঁ। আপনি মুজিব বাহিনীতে ছিলেন? আমি মজিব বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া থানা কমান্ডার। জি, থানা ইয়া কমান্ডার। ছিল কি ওই যে আপনার ইসাক ভুইয়া? হ্যাঁ, ইসাক ভুইয়া কি ছিলেন? ইসাক ভুইয়া আশুগঞ্জের একটা ইউনিটের কমান্ডার। আচ্ছা, আর আপনি ছিলেন? ব্রাহ্মণবাড়িয়ার থানা কমান্ডার। থানা কমান্ডার। তখন আপনি বলেন। এখন আমরা যখন, আমার মনে আছে আমি লুৎফুল্লাহ চাচ্চুর সাথে দেখা করতে গেলাম ওনার অফিসে। কোন জায়গায় অফিস ছিলেন? এটা অফিসে ছিল জয় বাংলা অফিস। এটা অনেক কথা মন নাই, টাকা কথা মন নাই, ইয়ার কথা মন নাই। এটা ব্রাহ্মণবাড়িয়াতে তো না না, ঢাকায়? আগরতলা। আগরতলা। আচ্ছা আচ্ছা, ওই যে কামান চৌমনি বলে, কামান চৌমনি বলে। কামান চৌমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই কংগ্রেস অফিস যেখানে ছিল। হ্যাঁ, বুঝতে পারছি আমি। তো ওই এলাকায় হুম ওনার সাথে দেখা করতে গেলাম। হুম। ওনারকে সালাম করে বললাম যে কালকে আমি চলে যাচ্ছি, আমি তো ট্রেনিং এ যাব। কোথায় চলে যেতেছিলেন আপনি? হ্যাঁ, কোথায় চলে যাবেন? আমি উত্তর প্রদেশে যাব, দেরাদুন। দেরাদুনে যাবেন? দেরাদুন। আচ্ছা। তো উনি আমাকে 400 টাকা আমার পকেটে ঢুকাইয়া দিলেন। হ্যাঁ, এই 400 টাকার সম্বল নিয়ে আমরা গেলাম। আমরা আর্মি বিমানে আমরা প্রথম আগরতলা থেকে উঠলাম। এই বিমান গিয়া আসাম ল্যান্ড করলো রাত্রে। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম, করে আবার এইখান থেকে আমরা রওনা দিলাম হ্যাঁ দেরাদুনের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে রাত্রে পৌঁছলাম। পৌঁছে পরের দিন সকালে নাস্তা করে চাটা খাইয়া সড়ক পথে আমরা আবার দেরাদুনের পাহাড়ের চূড়ায় আমরা ওই, এটা একটা ব্রিটিশ ঘাঁটি ছিল, নামকরা ঘাঁটি। হ্যাঁ, এই ঘাঁটিতে গিয়ে পৌঁছলাম। হ্যাঁ, তো এরপরে এই ট্রেনিং চলাকালীন অবস্থা লুৎফুল্লাহ চাচ্চুর সাথে আর আমার সাক্ষাৎ হয় নাই। আচ্ছা, আমরা রাত্রে ট্রেনে চলে আসলাম। সবচেয়ে ভাই সহ।
হ্যাঁ সাতশো বাইশশো না 7 ঘন্টা আগে। আচ্ছা রাতে ট্রেনে চলে আসলাম। পরের দিনে আমার এক খালাম্মা সকালে ডাকতেছে, সেন্টু হোমো আমার মামা করে ডাকে, আর তাড়াতাড়ি ঘুমাতে উঠেন। কি হয়েছে? বঙ্গবন্ধুর বাড়ি দিয়েছে। তো আপনি থাকতাম একটা রাউডি ঘর, বুঝুনি বেড়াগড় না, রাউডি ঘর। এটার মধ্য ফালা আছে, আচ্ছা 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 বুঝছি। বুড়া বুড়া টুনি। হ্যাঁ, তো ওইটা আমি যে বাড়িতে পড়েছি, মাথার বাড়ি হয়ে আমি ফিরে গেছি। হ্যাঁ। এই তখন আমি শুনলাম যে বঙ্গবন্ধু মারা গেছে, কোনো ব্যবস্থা ছিল না। আপনারা 75 পরবর্তী সময় বঙ্গবন্ধু যখন মারা গেলেন, আপনারা কি কি পদক্ষেপ নিয়েছিলেন শহরে? আমরা করলাম কি, যেদিন মারা গেল আগের দিন রাত্রে, পরের দিন আমার আটকে রইল বিচার সভা। আমার মা বাড়ি বেলা গেলে, তো আমি বহুত ছলে বলে কৌশলে বিকালবেলা বেরিয়ে আসছি। আইসা আমরা লাসানি হোটেলে আমরা বসছি, বসিয়া আমরা একত্র হয়েছি। হাতে গোনা কয়েকজন মানুষ। এদেরকে 2 জনের নাম বলেন। হালিম ভাই সরেলেন। সরানি, আচ্ছা দিলার আফা, আচ্ছা আমি, জি। আলী হোসেন, মুক্তিযুদ্ধ ছিলেন। না ইয়ার এই নাটক আচ্ছা অহংদারি রাখছে, সারাদিন মসজিদে থাকে, নামাজ পড়ে। হ্যাঁ তিনি ছিলেন। হ্যাঁ। আপনারা আলোচনা করে কি বলছেন, কি আলোচনা আচ্ছা, করছেন আপনারা? আফসাল, কোন আফজাল? ওই যে সৈয়দ মোহাম্মদ আফসাল, ওই ইয়ার মানবভবনের। মৌলভবনের জি জি আফসাল জি জি। সহ বেশ কিছু লোক আমরা একত্রিত হইলাম। অনেকের নাম মন নাই। হইয়া আমরা একটা মিছিল বের করলাম, বঙ্গবন্ধুর হত্যা মানি না, মানব না। হত্যাকারী যেই হোক বাংলা তোমায় ছাড়তে হবে, এসব স্লোগান দিয়া আমরা শুধু ব্রিজের উপরে আইছি। কোন ব্রিজের উপরে? যায় বড় ব্রিজের উপরে? না, কালীপাড়া ব্রিজের উপরে। ইয়ার গুরাপুটি ব্রিজ। আচ্ছা ফকিরাপুর যে ব্রিজটা আর কি। হ্যাঁ, এটা কোন তারিখের কথা বলতেছেন আপনি? 16 তারিখ। 16 তারিখ। আচ্ছা বেরোলেন, বেরোনোর পরে এরপরে আইসি বলল, কেন তাহলে ডাকবে বললো যে আরবের গাড়ি ছায়া দিয়ে আরবের গাড়ি টমাটো, হ্যাঁ আয়া নেন না, সুন্দর 25 আমরা যার জন্য দৌড়ায় কোনো মতে পালাইছি। যে মুহূর্তে আমরা এই কাজটুকু করছি, এই মুহূর্তে পাগল এই চিন্তা করবে না। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুর ইয়াতে এই কাজটুকু করছি। আচ্ছা এরশাদ মানে এরশাদের সময় বা তৎসরের বিরুদ্ধে আন্দোলনে 722 সাথে আপনারা কিভাবে ছিলেন বা উনি কিভাবে আন্দোলনে ছিলেন ব্যাপারে? এরশাদের সময় যে আন্দোলন হয়েছে, জি তখন আর আন্দোলন ছাত্র ভাই রাতে থাকে নাই, ছাত্র ভাই ঢাকায় থাকতো। আন্দোলনের ইয়া ছিল আমার হাতে। আমি ছিলাম সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক জি এবং পরবর্তীকালে
স্বৈরাচার খালেদা জিয়ার পতনের আন্দোলনেরও সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমি সাচ্চু ভাই যখন প্রথম ইলেকশনটা করলেন 1991-এ আপনার শাহাবুদ্দিন গভর্নমেন্ট, তখন মানে ওনারা তো এমপি হিসেবে আপনারা মধ্যে নিয়ে আসছিলেন মূলত, তখন তৎকালীন সময় কিছু একটা কথা বলেন। আরো তো অনেক এমপি ক্যান্ডিডেট ছিল, আপনারা ওনাকে নিয়ে কেন নামলেন? হ্যাঁ 91-এ যখন ইলেকশন করা হয় তখন সাচ্চু ভাই ছাড়া তো অন্য জন্য ইস্যু করলেন, তা ওই সময়ের প্রেক্ষাপটে কিছু কথা বলুন। ওই সময় প্রেক্ষাপটটা ছিল যে নির্বাচন লুৎফুল্লাহ সাচ্চুর জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার জীবনের শেষ নির্বাচন। 1991-এ হ্যাঁ I am asking you about 1991 after শাহাবুদ্দিন গভর্নমেন্ট। ওই সময় তো ওই সময়ের কথা উনি বলতেছি। ফেল করলো। জি জি, ওই সময়টার প্রেক্ষাপটে কথা হ্যাঁ। বলতেছি। ওই সময় আমরা ফেল করছি ষড়যন্ত্রের কাছে। হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমাদের দলীয় ভাবে কিছু লোক কাজ করায় ওনার ফেল নিশ্চিন্ত করে, যে কারণে আমরা জয়ী হতে পারিনি। আচ্ছা, 96-এ যখন আমরা দেখলাম ওনার নামটা আমরা ব্যাপকভাবে শুনলাম যে উনি ক্যান্ডিডেট হবেন, পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ওখানে অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব নমিনেশন পাইলেন, ওই ব্যাপারে কিছু বলবেন? এটা একটা ষড়যন্ত্রের অংশ, কারণ হুমায়ুন কবির উনি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধি করার কথা ছিল না, করার কথা ছিল, সদর থেকে করার কথা ছিল না, ওনার মধ্যে পার্শ্ববর্তী একটা সরাই করার কথা ছিল। করার কথা ছিল। জি, আর করে বলেন। কিন্তু ওনাকে হঠাৎ করে সরাই থেকে আইনা ব্রাহ্মণবাড়িয়া দিল, দিয়া সেরা হুমায়ুন কবির রে দিয়া লুৎফুল্লাহ সাচ্চুরে চেক দিল। না, এটা যারা করছে আপনারা তখন ছিলেন আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন আপনারা, তা আপনারা কি এই সম্বন্ধে কোনো অবগত ছিলেন না? আমরা অবগত থাকলো। এখন সবচেয়ে বড় অসুবিধা ছিল যে নির্বাচনে শেখ হাসিনা যে একক সিদ্ধান্তে, এবং উনিও সেই দুষ্ট চক্রের কথা বিশ্বাস করে জি, উনিও এই ভুলটুকু এবং শেষ মুহূর্তে ভুলটা বোধ হয়েছিল, একদম নমিনেশন দিন ডিক্লেয়ার করে এর আগের দিন বা ওই সময়টাতে বোধ হয় এবং এটা লেখা হয়েছে সাচ্চু লুৎফুল্লাহ সাচ্চু বুঝছা হুমায়ুন কবির দিল। যেমন বলা হইল যে লুৎফুল্লাহ সাচ্চু পাস করবে না। আচ্ছা, হ্যাঁ, যেমন এইবারও উনি যে নির্বাচন করলো, এই নির্বাচনও বহু চেষ্টা করা হয়েছে ওনাকে নমিনেশন না দেওয়ার না, জন্য। আমি পরবর্তী প্রথমে শেষ করলাম, উনি পরাজয় বরণ করলেন, পরবর্তীতে উনি আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব নিলেন, উনি সভাপতি দায়িত্ব নিলেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব সাধারণ সম্পাদকের দায়িত্ব নিলেন। পরবর্তীতে আমরা দেখছি বিভিন্ন প্রেক্ষাপটে শারীরিকভাবে কিছুটা সমস্যা হতে আপনার নিজের সভাপতি হিসাবে ওনার ভূমিকাটা কেমন ছিল বা আপনারা কিভাবে চেষ্টা করছেন? আসলে ব্যাপার লুৎফুল্লাহ সাচ্চুর সভাপতি আরেকজন সাহেব যিনি এবং সভাপতি। উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর মূলত ভাবে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে, এবং উনি লিখিতভাবে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে উনি চিকিৎসার জন্য ইন্ডিয়া চলে গেল। এটা কোন সময়ের কথা? এটা হলো যখন উনি কথা বলতে পারে নাই, জি, হ্যাঁ, স্ট্রোক করা, ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক। এটা কে দিয়েছিল আপনাকে? অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব? হ্যাঁ অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব? হ্যাঁ, আচ্ছা, আপনাকে দিয়ে গেছেন দায়িত্ব? আমাকে দায়িত্ব আচ্ছা। দিয়েছে। তো আমাকে দায়িত্ব দিয়া এক কপি সেন্টারে, এক কপি লুৎফুল্লাহ সাচ্চুর কাছে, জি। এক কপি আমার কাছে, জি। এইভাবে উনি দায়িত্ব দিয়ে গেছে। জি, দায়িত্ব দিয়ে যাওয়ার পরে আমি কাজ করতেছি, আন্দোলন সংগ্রাম যা করার। আইবির রহমান মারা গেল, 21শে আগস্টের বিপর্যয়, এবং পরবর্তীকালে যত আন্দোলন সংগ্রাম হচ্ছে
সব কিছু কিন্তু আমি যথেষ্ট পরিশ্রম করে ছাত্র আকস্মিক মৃত্যুর পর জি এই পথ পরিবর্তন শুরু হইল। না, এমপি হিসেবে ওনার কিছু স্মৃতিচারণ আমরা যেমন কিছু জিনিস শুনতে পাই যে আপনাদের একটা প্রভাবের কারণে উনি প্রচন্ড ভাবে মানসিক সমস্যায় ছিলেন বা আপনারা ইয়া করতেন, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? জনমনে যে একটা কোশ্চেন আছে আপনাদের সম্পর্কে, যে আপনারা ওনাকে প্রচন্ড চাপ সৃষ্টি করতেন, মানে অনেক কিছুই যেটা হতে পারতো না, এটার জন্য আপনার প্রেশার ক্রিয়েট করতেন, লোকজন যে কথাটা বলে আর কি, এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমাদের কোনো প্রেশার না, আচ্ছা, এই প্রেশারটা ছিল মাহমুদের। হ্যাঁ, মাহমুদ রাত 2-3টার সময় গিয়া ওনাকে একটা প্রেশার সৃষ্টি করতেন, যে প্রেশারটা আমরা, যেমন আমিও অসুস্থ, আমি 10টার সময় ঘুমাই যাই, জি আমি কোনোদিনের আমি রাত্র যাপন করি না। তা আপনারা যখন দেখলেন যে ছাত্রলীগের সভাপতি এরকম ভাবে অনাকাঙ্ক্ষিত বা আনইথিক্যাল প্রেশার ক্রিয়েট করতেছে, আপনারা এটা কি দমন করার জন্য বা এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোনো ভূমিকা নিয়েছিলেন? আমি নতুন আচার্যর মতামতের বাইরে মাহমুদকে আমি অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করাইয়া তার বিরুদ্ধে সন্ত্রাসী মিছিল, সন্ত্রাস প্রতিরোধ, সমাবেশ সর্বদলীয়ভাবে আমি প্রাঙ্গণবাড়িতে করছি। কিন্তু আমরা পরবর্তী সময় দেখলাম যে এমপি মহোদয় নিজেই উনি মাহমুদকে দেখে জেলখানায় গেছেন। আমি তো এই জন্য কইছি, এই নিয়ে আসলে আমার সাথে ওনার বেশ দ্বন্দ্ব চলছিল। আমি মাসাধিক কাল ওনার বাড়িতে আমি যাইনি। হ্যাঁ, পরবর্তীকালে উনি মৃত্যুর আগের দিন উনি আবার বাড়িতে আসছে। আসা আগের দিন আয়সা বলছে যে আমি কালকে আসবো, কালকে এসে তোমার বাড়িতে নাস্তা করবো। দুর্ভাগ্য নাকি ঢাকা গেছিল? না, ওটা ঠিক না। না, আচ্ছা, আমার পাশে তো সকালে যাইল। সকালে আপনার বাসায় গেছে? হ্যাঁ। উনি ওনার বাসায় গেছে? উনি তো পরবর্তীকালে কোথায় গেছে আমি জানি না। আচ্ছা, ওই সময় আপনার সাথে শেষ দেখা? রাত্রবা কোথায় গেছে আমি জানি না। উনি কি আপনার সাথে শেষ দেখেছেন? হ্যাঁ, উনি আমার জন্য একটা শার্ট নিয়ে আসছে, জি আমার ওয়াইফের জন্য একটা ঘড়ি নিয়ে আসছে। আইনা বলল, বৌমা তুমি এটা ব্যবহার করবা। জি হ্যাঁ, জি তো ওর কি খাবে, চাউলের রুটি পছন্দ করত। তো আশা করছিলেন? আমরা আশা করছিলাম, যেমন আব্দুল কুদ্দুস মামুনের মৃত্যুর পর জি আব্দুল কুদ্দুস মামুনের ওয়াইফ, হ্যাঁ, যতদিন বাচ্চা ছিল ততদিন আব্দুল কুদ্দুস মামুনের মৃত্যুবার্ষিকীর মেজর অংশ আব্দুল কুদ্দুস মামুনের ওয়াইফ বেয়ার করছে। জি ইন্ডাস্ট্রিয়াল স্কুলে যারা জি। ইয়াও, আমি এবার এটা কারণে কছিলাম যে আপনারা মানে দেখো, আমি 15ই আগস্ট পালন করতে গিয়া 4টা মহিষ জমা করছি, 7-8 হাজার লোক খাইছি। এ ব্যাপারে বোধহয় আপনার চিঠি ইস্যু করা হয়েছিল বোধহয় একটা। হ্যাঁ, এ ব্যাপারে বোধহয় জেলা আওয়ামী লীগ থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছিল বোধহয় আপনার এগেনস্টে, যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বা আশরাফ সাহেবের কাছে আপনারা পরবর্তীতে গেছিলেন। এটা নিয়ে আপনারা বলছেন যে কার মৃত্যুবার্ষিকী সবাই পালন করতে পারে, এখানে কারটা মানুষ বেশি আসলে আমি বলছি তোমাদের কাছে এটার জবাবদিহি করতে আমরা বাধ্য না। আচ্ছা হ্যাঁ, আমাদের যদি কোনো কথা থেকে আমরা কেন্দ্রে জানাবো। আচ্ছা, আমরা কেন্দ্রে সাধারণ সম্পাদকের সাথে আপনারা দেখা করছেন বোধহয় কেন? লেখা আমরা সৈয়দ আশরাফ, তারপরে
যুগ্ম সম্পাদক হানিফ, জি। বীর বাহাদুর এমপি, জি। ক্যাপ্টেন তাজুল ইসলাম, জি। তারপরে নাসিরনগরের এমপি সাইদুল হক। শাহ আলম, জি। তারপরে এইভাবে সবাইকে দিয়েছেন। সবারে কপি দিয়া আমরা চালাই দিছি। আর আমরা যেটা শুনতেছি সাচ্চু ভাইয়ের পরিবার থেকে মানে আপনাদের কেয়ারও হইতেছে এই জন্য মনে করে যে ওনার উপরে যে প্রেশার ক্রিয়েটর যে গ্রুপটা ছিল এর ভিতরে আপনারা ছিলেন একজন, এটা কি তাহলে ভুল ছিল? হ্যাঁ, ওনাদের ফ্যামিলি থেকে মনে করতেছে ওনার উপরে যে অনাকাঙ্ক্ষিত প্রেশার গুলির কারণে ওনার এই অকাল মৃত্যুটা হয়েছে, এটার জন্য আপনারাও অনেকাংশে দায়ী। এখন যে মা সন্তান জন্ম দেয় জি। সে মা কোনোদিন চায় না তার সন্তান মৃত্যুবরণ করুক। এখন এই ধারণাটা লুতুরা ছাত্র ফ্যামিলিতে সম্ভব, আর কোন ফ্যামিলিতে সম্ভব না। এই ধারণাটা পোষণ করা, হ্যাঁ, কারণ আপনি বলতেছেন ওদের থেকে আপনি সহযোগিতা পান না। বা গতকালকে আমি একটা লিফলেট দেখছি, যে লিফলেটে ওনার ওয়াইফ মানে ব্যক্তিগত ভাবে ব্রাহ্মণবাড়িয়া বাসীর কাছে দোয়া চাইছে বা সবসময় ছিল দিকে কৃতজ্ঞতা প্রকাশ করছে। তা আমরা তো দেখতেছি ওনার ওয়াইফ অ্যাডভান্স ছিলেন, আপনারা ওনাকে গাইড করতে পারেন না। আমরা কি গাইড কি করি? গাইড করেন? ওনাকে নিয়ে একটা স্মৃতি সভা করা বা ওনার জন্য স্মৃতির জন্য কিছু করানো, ফ্যামিলির লোকজনকে আনা, এগুলি আপনারা উনি করতে। যদি না চান আমার কি টাকা করে দিন? উনি তো চাইতেছে, এখন আমরা দেখতেছি। না, উনি চান না, উনি মামুদ্রি দিয়ে চান। আচ্ছা, এই নীতিগত পার্থক্য। হ্যাঁ। আচ্ছা, উনি মামুদের মাধ্যমে চান যেটার সাথে আপনার একমত না। না। মানে আপনারা হলেন যে মানে কোন রকমের কন্ট্রাডিকশনাল কোন কাজে আপনারা যাবেন না। না, আমি- আপনারা সাচ্চু ভাইকে যেভাবে দেখছেন ঠিক এইভাবে দেখতে চান। হ্যাঁ, স্বাভাবিক। জি। ওনাদের বিরুদ্ধে ওনারা এই কাজটা করতেছেন কেন? হ্যাঁ, ওনারা এই কাজটা মানে এই ছাত্রলীগের সভাপতিকে দিয়ে ওনারা সামনে আগাতে চাইতেছেন কেন? এটা যুক্তিগতটা কি? ওনারা আগে গেছে বলতে আমি এটা ঠিক বুঝি না। তো ওনার ওয়াইফ আগেতে চাইতেছে। ওনার ওয়াইফে আমরা যেমন উনি মনে করে যে তুমি যে কথাগুলো বললা জি। অত্যন্ত দুঃখজনক যে আমার বাড়িতে রাত্রে খাইছে। জি জি, যেটা আমরা শুনছি। হ্যাঁ, তোমরা জি, শুনছো জি। নিশ্চয়ই আলাপ আলোচনা জি, হয়েছে। হয়েছে কিন্তু আমি শুনছি। রাত্রে খাইছে মানে আমি মেনে নিয়েছি। নট লাইক দিস, মানে এক করতে আপনার প্রেশার, এটা একটা সন্দেহ। এরকম একটা কথা আপনার জনমনে প্রচলিত। হ্যাঁ, জি। সন্দেহ জনমনে কখন আসে? নিশ্চয় কেউ যদি কাছের বলে, কোনো ব্যক্তি, কাছের কোনো ব্যক্তি হ্যাঁ, ওখানে ব্যাপারটা নিয়ে আলোচনা করে। আলোচনা করে। জি। তো আলোচনা করলে আমার বা কি ঠেকা পড়ছে? আমি লুতুরা চাচরে মানলে আমার লাভ কি? আমি এমপি হবো? জি না। হ্যাঁ, জি না। লুতুরা চাচরে মানলে আমি কোটি কোটি টাকার মালিক হবো? জি না, তাও সত্য নয়। হ্যাঁ, জি না। তো আমার এই লোকটারে মারলে আমার সম্মান হঠাৎ করে বাইরে আকাশ উঠে দেবো। তাও সত্য নয়। তো লাভটা কি আমার? তুমি বলো জি। লাভটা কি আমার? জি, বুঝতে পারছি। মানে একটা ভুল ব্যাখ্যা আপনি ব্যাখ্যা দিয়ে সুন্দর করে। আমি তো শুনো, ব্রাহ্মণবাড়িয়ার অনেক ছাত্রলীগের নেতৃবৃন্দ, জি। যুবলীগের নেতৃবৃন্দ সকালে আমার বাড়ি নাস্তা করছে ওনার সাথে। হ্যাঁ, জি জি জি, এটা সাক্ষী অনেকে ছিল, শুধু একজন আমি না। সাক্ষী ছিল। জি। হ্যাঁ, অনেকে ফটো তুলছে। জি হ্যাঁ, জি। তো এখন উনি যদি ওনারা যদি এই কথা ভাবে যে আমার ভাই রাত্রে খাইছে, হ্যাঁ, ওনারা ভাবেন না, আমি যেটা আমি মানে লোক মুখে যে ওনাদের বাড়ি থেকে আমি ধরুন তথ্য পাই। আর লোক মুখে কি এমনি আইছে? আচ্ছা, লোক মুখে তো কাছের একজন বলতে ওনাদের হয়েছে। কাছ থেকে হ্যাঁ। আইছে। জি 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 হ্যাঁ, জি তোমার বাপের মৃত্যু হয়েছে আল্লাহ না করো। জি, তো সে বলবে, অবশ্যই হ্যাঁ, বুঝতে পারছি।
তো এই কথাটি তো এইভাবে আসে। মানে কথা সৃষ্টি রয়েছে ওইখান থেকে চর্চা আরেক জায়গায় আর কি। হ্যাঁ, জি বুঝতে পারছি। তো এখন এখন ওনার প্রতি কিভাবে সম্মান দেখানো উচিত বলে আপনি মনে করেন? আমরা কিছুদিন আগে রবিউলের